স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জীবন প্রদীপ নিভে গেল মাগুরায় ধর্ষিত সেই শিশুটির 7 দিনের মধ্যে বিচার শুরুর আশ্বাস উপদেষ্টার। এনআইডি সেবা ইসিতে রাখতে কর্মকর্তা কর্মচারীদের আলটিমেটাম, সারা দেশে 2 ঘন্টা কর্মবিরতি পালন। শাহবাগ সহ গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সমাবেশ ও গণজামায়াত নিষিদ্ধ করল ডিএমপি, গণবিজ্ঞপ্তি জারি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও লাখো মানুষের প্রার্থনাতেও বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকা সিএমএইচে তাকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করে দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে জীবনটাই হারাবে এমনটা কি ভেবেছিল মাগুরার 8 বছরের ছোট্ট শিশুটি? গত 6 মার্চ অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর স্থানান্তর করা হয় ঢাকা সিএমএইচে। এই 6 দিন শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন হাসপাতালের চিকিৎসকরা, কিন্তু জীবনযুদ্ধে হেরে গেছে সে। বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালের পক্ষ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশব্যাপী এই ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠে তীব্র প্রতিবাদ। রাজধানী সহ বিভিন্ন জেলায় অনেক সামাজিক ও রাজনৈতিক সংগঠন দোষীদের শাস্তি দাবি করেন। এরই মধ্যে গত 8 মার্চ শিশুটির মা মামলা করেন। পরে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। শাশুড়ি ছাড়া বাকি 3 জনের ডিএনএ নেওয়া হয়েছে। শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসামিদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানিয়ে বলেন, ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলো দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। মাগুরায় কিছুক্ষণের মধ্যে শিশু আসিয়ার জানাজা শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাশিমুর রহমান শ্রাবণ। মাগুরায় কোথায় জানাজার আয়োজন করা হয়েছে, আর আসিয়ার দাফনে কি বিষয় জানতে পেরেছেন? যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি মাগুরা ঐতিহাসিক নোমানী ময়দানে, যে ময়দানটিতে ঠিক 7টার সময় আসিয়ার জানাজা সম্পন্ন হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে প্রস্তুতিও চলছে। আমার পিছনে হয়তো জানাজা যারা অংশ নেবেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমরা দেখেছি সেই ইফতারের সময়টিতে তাকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে স্টেডিয়ামে নামানো হয়েছে। সেখান থেকে জেলার যে জেলা প্রশাসক ছিলেন, পুলিশ সুপার ছিলেন, তারা সেই মরদেহটি সেখান থেকে গ্রহণ করেছেন। এবং মরদেহর আগেই কিন্তু এখানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মামুনুল হক সহ এছাড়া সেই মরদেহের সাথে এসেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। তারা সেই জায়গাটিতে এসেছেন। আসার পরপরই এই যে আমার পিছের যে জায়গাটিতে রয়েছে নোমানী ময়দান, এই জায়গাটিতে 7টার সময় তার জানাজা হবে। তো জানাজার ইতিমধ্যে প্রস্তুতি চলছে। তো আমরা তার বাড়িতে গিয়েছিলাম। তার যে গ্রামের বাড়ি, বর্তমান যে জায়গাটিতে তারা অবস্থান করছেন, জারিয়া গ্রাম, শ্রীপুর উপজেলাতে, সেই জায়গাটিতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা জানতে পেরেছি তার যে পৈতৃক বাড়ি শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রাম, সেই সোনাইকুণ্ডি গ্রামে এখানে জানাজা শেষ করার পরে তাকে সেইখানে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে সেখানে হয়তো আরেক দফা জানাজা সম্পন্ন হতে পারে। তারপর সেখানে যে গোরস্থান রয়েছে, সেই গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে, এমনটি কিন্তু তার পরিবারের লোকজন আমাদেরকে জানিয়েছেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে আসিয়া দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই, অবশেষে যখন আজ 1টার সময় তার মৃত্যুর
ঘোষণা দেওয়া হয়, তার পরপর থেকে কিন্তু মাগুরার ছাত্র জনতা তারা কিন্তু মাগুরার রাজপথে নেমে এসেছে। আমরা দেখেছি যে দুপুরের পর থেকে দফায় দফায় বিভিন্ন সংগঠন ধর্ষণকারীদের বিচার চেয়ে, তাদের ফাঁসি চেয়ে তারা রাজপথে রয়েছে এবং ইফতার পর্যন্ত আমরা দেখেছি শহরের যে ভাইনা এলাকা, সেই ভাইনা এলাকা তারা অবরোধ করে রেখেছিল, সেখানে যান চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। তো তারপরেও তারা কিন্তু একটাই দাবি যে আসিয়ার লাশ দাফনের আগেই যেন ধর্ষকের বিচার করা হয়। তো আমরা আসিয়ার মরদেহ স্টেডিয়ামে নিয়ে আসার পরে উপদেষ্টা তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুততার সাথে এটির বিচার যাতে সম্পন্ন করা হয়, সেই চেষ্টা কিন্তু তারা করছেন। হয়তো আগামী 2-1 দিনের ভিতরে সেই আইন সংশোধনের জন্য যে চেষ্টা সেটি তারা করবেন, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জানাজার ব্যাপারে যে বলি যে মাগুরার হাজারো জনতা, ছাত্র জনতা তারা সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে এই জানাজার এই জায়গাটিতে আসার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে আসা শুরু করেছেন। এছাড়া ছাত্র জনতা তারা কিন্তু বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য দিচ্ছেন যে ধর্ষকের বিচার তারা দ্রুতই চান, অর্থাৎ এই যে ধর্ষকের বিচারের জন্য তারা কিন্তু গত কয়েকদিন ধরে মাগুরার রাজপথে রয়েছেন। আমরা যেমনটি দেখেছি তারা দফায় দফায় থানা ঘেরাও করেছেন, আদালত চত্বরে তারা অবস্থান নিয়েছেন একাধিকবার, আদালত চত্বরে তারা একাধিকবার যে বিচারের দাবি, সেই দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আজও তারা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন সংগঠন রাজপথে ছিল এবং দুপুরে মৃত্যুর খবর শোনার পরপরই কিন্তু। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাশিমুর রহমান শ্রাবণ। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। আর যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। আগামী 18 মার্চের মধ্যে এনআইডি সেবা ইসিতে রাখার ব্যাপারে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। অন্যথায় 19 মার্চ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা সহ মাঠ পর্যায়ের সকল কর্মচারী কর্মবিরতি পালন করবে। বৃহস্পতিবার মানববন্ধনে এসব কথা জানান ইসির কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে একটি অধ্যাদেশ করার উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বা এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সেবা নিয়ে একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার করার কথা ভাবছে সরকার। এর প্রতিবাদে গত কয়েকদিন থেকে ক্ষোভ জানিয়ে আসছে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনের রাস্তায় নামেন তারা। এনআইডি সেবা বন্ধ রেখে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা মানববন্ধন করেন। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তস্তুপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। আরেকটা বিষয় হলো, আপনারা জানেন যেহেতু ভোটার তালিকার ভোটার ডাটাবেজটি তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তাহলে নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এর দুটি ক্ষতিগ্রস্ত হবে এবং দুটির মৃত্যুবরণ করতে পারে। বিক্ষুব্ধ কর্মচারীরা দাবি করেন সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে, সুতরাং আমরা 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধ দিবস অপারেশনাল হল করব। পরে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য। এনআইডি সেবা স্থানান্তরিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নে সচিব জানান এখনই এটা নিয়ে মন্তব্য করার সময় আসেনি। প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ও শাহবাগ মোড় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ ও গণজামায়াত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। রাজধানীর বিপণী বিতানগুলোয় এখন ক্রেতাদের আনাগোনা। হরেক পোশাকের মধ্যে অনেকে বেছে নিচ্ছেন দেশীয় ব্র্যান্ডের 3 পিস, শাড়ি ও পাঞ্জাবি। কারো পছন্দ কম্বো ড্রেস। ঈদকে ঘিরে যে যার স্বাদ ও সাধ্যমতো পোশাক বেছে নিচ্ছেন। অনেকেরই পছন্দ দেশীয় ব্র্যান্ডের পোশাক, তাই দেশীয় ফ্যাশন হাউসগুলোতে দেখা যায় বেশ ভিড়। আমি এখানে যে শপিং করতে এসেছি, এখন কিনে সুতিটাই গরমের মধ্যে নিতে চাচ্ছি, ওই সিল্ক টিল্ক ওইগুলির মধ্যে যাইতে চাচ্ছি না। 3 পিসগুলো বেচা হচ্ছে, বিক্রয় হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিসগুলো। সুতিটা খুঁজে, বেশিরভাগই সুতির কাপড় খুঁজে। বাহারি পোশাকের পাশাপাশি অফার এবং মূল্য ছাড়ে চলছে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা। আমাদের কাছে 1 পিস আছে, 2 পিস আছে, 3 পিস আছে, সবকিছুই বেসিক্যালি কটনের উপর ভিত্তি করে করা হয়েছে এই সামারকে টার্গেট করে। ড্রেসটার যেতটুকু দাম দরকার তার তুলনায় একটু বেশি মনে হচ্ছে আর কি। এমনি কটনের মধ্যেই দেখছি, গরমের মধ্যে যেন একটু কমফোর্টেবল ফিল করতে পারি। বেশিরভাগই এখন এই তারিখের সময় কটনের মধ্যে চলতেছে। যারা সপরিবারে একই ডিজাইনের পোশাকে সাজতে পছন্দ করেন তাদের জন্যও রয়েছে কম্বো ড্রেস। আমার ছোট বেবি আছে, তো আমি একটু কমফোর্টেবলের মধ্যে সুতির মধ্যেই দেখছি, সিল্ক দেখছি না। ওভারঅল দামটা একটু বেশি আগের বারের তুলনায়। ইনশাল্লাহ আশা করছি সামনে আরও চাহিদা বাড়বে, আর আমরাও ওইরকম চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আনতে পারব। ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে ঈদ কালেকশন পৌঁছালেও 15 রমজানের পর ক্রেতাদের আনাগোনা আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বিকেল 5টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকায় পৌঁছানোর পর গুতেরেসকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন ও 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নেবেন আন্তোনিও গুতেরেস। ইফতারে প্রধান উপদেষ্টাও যোগ দেবেন। অপহরণের 18 দিন পরও বাড়ি ফেরেনি ঠাকুরগাঁয়ের কলেজ পড়ুয়া ছাত্র মিলন হাসান। এরই মধ্যে মিলনের পরিবারের কাছ থেকে মুক্তিপণের 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপহরণকারীরা। পরিবারের অভিযোগ, পুলিশের কাছে কোনো প্রকার সহায়তা পায়নি তারা। গত 22 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল কলেজের পেছন থেকে মিলনকে অপহরণ করে একটি চক্র। মুঠোফোনে তার পরিবারের সঙ্গে কথা হয় 25 লাখ টাকার বিনিময়ে মিলনকে ফিরিয়ে দেবে চক্রটি। 9 মার্চ রাতে চলন্ত ট্রেন থেকে 25 লাখ টাকার ব্যাগ ট্রেনের বাইরে ফেলে দিতে বলে তারা এবং টাকা পাওয়া মাত্র দিনাজপুর রেলওয়ে স্টেশনে মিলনকে রেখে যাবে বলে জানায় অপহরণকারীরা। কিন্তু 25 লাখ টাকা পেয়েও মিলনকে ফেরত দেয়নি তারা। দরজা থেকে ব্যাগটা নিয়ে হাতে ধরে থাকেন, ঠিক আছে? লাইনে থাকেন, আমি যেখানে বলবো ওখানে দিবেন। আচ্ছা ঠিক আছে। পশ্চিম পাশে আছেন তো না? হ্যাঁ পশ্চিম পাশে। চালাই দেন, চালাই দেন, চালাই দেন। কোথায় চালাইছেন আপনি? যেখানে ফিরা দিতে বলছেন ওখানে ফিরা দিচ্ছি। ছাড়গুলোর কাছে? হ্যাঁ ব্যাগে, সাদা ব্যাগ। আমি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, আমি কোনো সহযোগিতা পাই নাই। আমাকে ওই কিডন্যাপকারী বলে যে আপনি টাকা দিয়ে দেন, আমি আপনার ছেলেকে বাহির করে দিব। এরপরে আমি ট্রেনে চড়ে টাকা দিয়ে দিলাম, কিন্তু আমাকে বললো ফোন করে যে দিনাজপুরে যান, আপনার ছেলে তাড়াতাড়ি যান, ওখানে ছেলে পেয়ে যাবেন। আমরা এখন মাইক্রো নিয়ে গেলাম, ওখানে যা দেখছি গোটা 8টা দেখছি ছেলে পাওয়া যায় নাই।
এ ব্যাপারে পুলিশের কাছ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ করেছে মিলনের পরিবার। তবে পুলিশ জানিয়েছে অপহরণের ঘটনা জানার পর থেকেই চক্রটিকে ধরতে কাজ করছে তারা। এবং ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারলাম ডিবি টিম সার্বক্ষণিক কাজ করতেছে এবং অনেকখানি এগিয়ে গেছে। কিন্তু তারা যে মুক্তিপণের 25 লক্ষ টাকা দিয়েছে বা দেওয়ার আগে আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেছে বা আমাদেরকে সহযোগিতা চেয়েছে, এই মর্মে কোনো তথ্য আমাদের কাছে নেই। অপহৃত মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। মিলনকে ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পরিবার ও এলাকাবাসী। দীপ্ত, বার্তাকক্ষ। খেলার সংবাদ। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি, সহ অধিনায়ক নাহিদা আক্তার। পাকিস্তানের লাহোরে আগামী 5 এপ্রিল থেকে 19 এপ্রিল অনুষ্ঠিত হবে 2025 ওয়ানডে বিশ্বকাপের বাছাই। 8 দলের টুর্নামেন্টে 2টি স্পটের জন্য লড়বে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। মূল আসর হবে ভারতে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জীবন প্রদীপ নিভে গেল, মাগুরায় ধর্ষিত সেই শিশুটির 7 দিনের মধ্যে বিচার শুরুর আশ্বাস উপদেষ্টার। এনআইডি সেবা ইসিতে রাখতে কর্মকর্তা কর্মচারীদের আলটিমেটাম, সারা দেশে 2 ঘন্টা কর্মবিরতি পালন। শাহবাগ সহ গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সমাবেশ ও গণজামায়াত নিষিদ্ধ করল ডিএমপি, গণবিজ্ঞপ্তি জারি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।